যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তা আমরা কিছুতেই না লর্ড মেকলো থেকে বেরিয়ে আসতে পারছি না। এবার দেখবেন এই যে আমি বহু জায়গায় দেখেছি, এটাকে অন্যভাবে নেবেন না, আপনিও সেই ক্যাটাগরির মধ্যে পড়েন বলে। দেখা যাচ্ছে যে একজন অত্যন্ত, আমাদের ধরুন একটা সেমিনার হচ্ছে, আগে দেখেন হ্যাঁ আপনি কোথায় পড়ান, কোন ইউনিভার্সিটি, হ্যাঁ তাকে ডেকে আগে দাঁড় করানো, আপনার নামের মধ্যে কটা ABZMGH আছে, হ্যাঁ উনি ভালো জানেন, কিন্তু ওই লোকটি মানে কীরকম সমস্যাটা কোথায় দেখুন, ব্যাপারটা হচ্ছে ইতিহাস, সাবজেক্টটা হচ্ছে ইতিহাস। এবার ডাকা হয়েছে যে ভদ্রলোককে, উনি কৃষিবিদ্যা নিয়ে রিসার্চ করেছেন। এবার কৃষিবিদ্যা নিয়ে রিসার্চ করলে তার মানে এই না তিনি ইতিহাস কিছু জানবেন না, হতেই পারে যে কৃষিবিদ্যা নিয়ে ডক্টরেট করেছেন তার মানে তার মেধা যথেষ্টই ভালো, উনি ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, কিন্তু ন্যাচারালি ইন জেনারেল সেটা হয় না। মানে হলেও সেটা উনি দেখা যাচ্ছে তার আগে একটা অন্যরকম আইডিওলজিতে উনি চিন্তা করতেন, বিশ্বাস করতেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে না ভারতবর্ষকে ভারতীয়ত্বের দৃষ্টিভঙ্গিতেই চিন্তা করতে হবে, আমি ভারতীয়, ব্রিটিশদের মতো ভারতকে চিন্তা করলে হবে না। তো হঠাৎ করে শিবির পাল্টে এসেছেন। এবার ওনার তো সারা জীবন কৃষিবিদ্যা মাথায় ঢুকে আছে। এবার কৃষিবিদ্যা, ওই কৃষক, ওই সেই শোষণ, ওই সেই বঞ্চনা, উনি এগুলো বক্তব্য শুরু করেছেন। তারপরে যারা মঞ্চে উঠিয়েছেন তারা পড়ে গেছে বিপদে। তারপরে আমাকে জিজ্ঞেস করছে ইনি তো এইসব বলছেন, আমি তো ওনার তো দোষ নেই, আপনারা যারা বক্তা সিলেকশন করছে সেটা আপনাদের দোষটা ওনাদের না, ওনার না, উনি সারা জীবন ওটাই পড়িয়েছেন। ফল্ট হচ্ছে আপনাদের, কারণ আপনাদের এই কলোনিয়াল মাইন্ডসেট আপনারা চেঞ্জ করতে পারেননি। কারণ এখানে আমরা 4 জন বসে আছি, যেহেতু আমাদের নামের পিছনে PHDMKZW 8খানা অ্যালফাবেট নেই, তা আপনাদের ধারণা আমাদের থেকে উনি বেটার বক্তা, ওই জন্য ওনাকে মঞ্চে তুলেছেন। আর উনি তো সারা জীবন ওটাই, কি ধানের শীষ কী করে হবে, সি পদ্ধতিতে হবে কি না, সার কী করে হবে, বীজ কী করে হবে, প্রত্যেকটাই দরকার আছে। কৃষিকার্য একটা বিরাট সায়েন্স, ভারতবর্ষ এগ্রিকালচার দেশ, এটা ভাবতে হবে, এটা কোনোটাই ছোট না, কিন্তু ওইটা দিয়ে আমাদের, এটা তো ইতিহাসের জায়গা। হ্যাঁ, এবার এইগুলো হচ্ছে গন্ডগোল, এই যে কলোনিয়াল মাইন্ডসেট, তো এই কলোনিয়াল মাইন্ডসেটটা কিন্তু আমাদের এখন রন্ধ্রে ঢুকে গেছে। ওইটা আমরা ওই দেখবেন, আপনি কিছু বললেন, আচ্ছা দিদি আপনি যে বললেন এটা তো অমুক বইতে লেখা নেই, আমি তো অমুক পড়েছি, আরে বেটা যেই বইতে লেখা নেই সেই বইটাও তো একটা ভারত বিরোধী কোনো নয়, দেশদ্রোহী লিখেছে, নাহলে ব্রিটিশ লিখেছে। একদম। আপনি বলছিলেন আপনার বক্তব্য শুনে কে একজন লন্ডন থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে হিস্ট্রি নিয়ে, তার ওখানে নাকি এরকম কোনো ডকুমেন্টস নেই। তা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কি আমাদের ভারতের গুণগান করে সব রিসার্চ করা হবে? বার করতে গেলে মানে আমরা যদি এখন বলি যে পাকিস্তানে বা সিরিয়াতে এই ISI-রা আমাদের এই গীত গোবিন্দ নিয়ে বা আমাদের তুলসীদাসী রামায়ণ নিয়ে তারা খুব গবেষণামূলক, খুব উৎকৃষ্ট কাজকর্ম করছে, তো এগুলো মানে কি, মানে ননসেন্স চিন্তাধারা ছাড়া কি, এগুলো হচ্ছে প্রপার কলোনিয়াল মাইন্ডসেট, আর কিছু নাই। তো বলছে ওই লর্ড মেকলে একদম জিনে DNA ভিতর ঢুকে আছে। এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের কিন্তু অ্যাক্রোপোলিস করার উদ্দেশ্য শুধু ইনফরমেশন শেয়ার করা না, এই যে আমাদের টোটাল ভারত এবং বাঙালি জাতির মধ্যে এই যে একটা কলোনিয়াল মাইন্ডসেট, এবং এই যে লর্ড মেকলে রন্ধ্রে আমাদের জিনের ভিতর ঢুকে আছে, কোষে, এইখান থেকে যতদিন উপড়ে ফেলতে পারবো ততদিন ওই শুধু সংখ্যা দিয়ে আমরা এত সংখ্যা, এই দিয়ে হবে না। কারণ মনে হয় যে লর্ড মেকলে দাদা যে এত বলছেন, উনি ব্যক্তিটিকে, তো আমি বলবো একটা আমাদের এই বাংলা শিক্ষা পর্ষদের 8ম শ্রেণীর বই রয়েছে, বাড়ির বা পাড়ার কোনো ছেলে বা মেয়েকে ডেকে বলবেন ইতিহাস বইটা দাও তো, মেকলের সম্পর্কে একটু পড়ে নেবেন, যতটুকু ওখানে লেখা রয়েছে আপনাদের স্পষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একদম সেই জন্যই মানে ব্যাপারটা হচ্ছে ওটাই বলছি যে আপনারা ওই পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশনে না গিয়ে আমরা মূল প্রতিপাদ্য বিষয়টা কি বলতে চাইছি ওইটা একটু বেশি গুরুত্ব দিন। একদম। হ্যাঁ, মানে আমি ডেট, সাল, তারিখ, প্লেস সব পারফেক্ট বললাম, কিন্তু আসল ঘটনাটাকে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, মানে আপনার জুতো ঠিক করে আমরা মাথাটাই নেই, কনিষ্ক বডি হয়ে গেল, তাহলে কি লাভ হবে? হ্যাঁ, যেটা করে এসছে আজকে এই যে আমাদের ভারতবর্ষের প্রথম যারা আমাদের ইতিহাসবিদ, জানি না তারা আদৌ ইতিহাসবিদ কিনা, কি করে ইতিহাসবিদ হলেন, ইরফান হাবিব, রমিলা থাপার, এরা নাকি সব আমাদের ঐতিহাসিক, আমাদের তাদের লেখা রিসার্চ অনুযায়ী আমরা নাকি ইতিহাস পড়েছি। এই এপিসোডটা কনফেসের, তাই তো? মানে একটা কনফেস করি, সেটা হচ্ছে ছোটবেলাতে আমি রমিলা থাপারের দ্বারা এতটাই বেশি প্রভাবিত ছিলাম, মানে আমার বাড়িতে পড়ার বই কম পাওয়া যেত, রমিলা থাপারের বই বেশি পাওয়া যেত।
আমি যখন কোনো ইতিহাস বই বলতাম, লোকে বলতো যে আমি বলছি না, আমার মুখ দিয়ে রমিলা থাপার বলছে। ঠিক। কিন্তু আমি যখন থেকে বুঝতে পারলাম, দুটো বিষয়ে আমার ভীষণ রকমের খটকা লাগে। এক, আমি জানতে পেরেছিলাম যে আরিয়ান ইনভেশন এই ব্যাপারটি মিথ্যে, অথচ আমি রমিলা থাপার উনি লিখেছিলেন, উনি পরবর্তীকালে এটা দাবিও করেছেন যে আরিয়ান ইনভেশন থিওরি যে মিথ্যে, সেটা রমিলা থাপার সবার আগে উনি ছিলেন, উনি নিজে আর কি এটির বিরোধিতা করেছিলেন, এবং সেটি আরিয়ান ইনভেশন নয়, বরঞ্চ ইন্দো আরিয়ান মাইগ্রেশন এই টার্মটা রমিলা থাপার দিয়েছিলেন। তো বোধহয় সেটা রিসেন্ট আবার টিভিতে সাক্ষাৎকারে ব্যক্তিগতভাবে ইরফান হাবিবও স্বীকার করেছেন। হ্যাঁ, যে ওটা মাইগ্রেশন। শুধু স্বীকার করেননি, এটাও বলেছেন যে কোনো একটি রাজনৈতিক চাপ বা কিছু রাজনৈতিক ব্যক্তির চাপেও নাকি তাদের এসব লিখতে হয়েছিল। এটাও তারা কিন্তু ইনডাইরেক্টলি, ডাইরেক্ট না হলেও সিস্টেমও তাদের ছিল, আর রাজাও তাদের। তো তারা কিসের ভিত্তিতে তারা এরকম না করবে? হয়তো দেখুন, ব্যাপারটা হচ্ছে এগুলো এখন বললে তো পুরোনো কথা চলে আসে, যে এই যে আমাদের পণ্ডিত একজন ছিলেন প্রধানমন্ত্রী, যিনি সারা জীবনে ইন্টারমিডিয়েট পেরাতে পারেননি, লন্ডনে হ্যারিস কলেজে থাকতেন। ওনার আসল লক্ষ্য ছিল এডুইনা লুইস। এই এডুইনা লুইসের পিছনে উনিও পড়েছিলেন, আবার পাকিস্তানের প্রেসিডেন্টও পড়েছিলেন। ঠিক আছে, এবার হয়ে গেছিল এক ফুল দো মালি। এবার ওই ফুলটা পিছনে দৌড়াতে দৌড়াতে উনি পুরো ব্যাপারটা ঘেটে ফেলেছেন। ঘেটে ফেলেন, এবার বুঝেছেন যে না, এরপরে আমাকে অস্তিত্ব রক্ষা করতে হলে যতগুলো মিথ্যা শুধু রাজনৈতিকভাবে না, বইতে পাঠ্যপুস্তকে যেভাবে পারো ঢোকাও, যাতে শুধু আমার জয়গান থাকবে। এবং এইটা করতে গিয়ে এবং ওনার নিজেকে পলিটিক্যালি নিজেকে এস্টাবলিশ করতে গিয়ে এই ইরফান হাবিব, রমিলা থাপাকে রীতিমতো উনি নির্দেশও দিয়েছেন যে এগুলো তোমরা করো। কারণ সংবিধানটা উনি নিজের মতো, কারণ যেটা যে কচ্ছাটা তৈরি করে দিয়ে গেছিলেন, আপনি জানেন ডক্টর বি এন আম্বেদকর, সেটাকেও কেটে কুচি কুচি করে এডিট করে উনি করেছেন। তো মুশকিলটা হচ্ছে কি, ওই যে বললাম না, পুরোটা ভাগ্য ভালো যে উনি শুধু ইংরেজিটা জানতেন ভালো, আর কোনো বিষয়ই ওনার ঠিকঠাক নলেজ ছিল না। উনি সংবিধানটাও ঠিকঠাক করে দেখেননি। যদি বুঝতেন তাহলে ওটাও পুরোটাই সর্বনাশ করে যেতেন। পারেননি কারণ কি, উনি সবটা বুঝতে পারেননি। উনি ওই পেজগুলো উল্টানি, যে প্রথমে যে রামের ছবি আছে, রামায়ণের ছবি আছে, গীতার কথা আছে, হনুমানের ছবি আছে, এই যে এখন যে বেরাচ্ছে, লোক এক্সপোজ হয়ে যাচ্ছে যে আমাদের সংবিধানের ভিতরে এই ছবিগুলো আছে, রামের রাজসভার ছবি টবি এইসব আছে, এগুলো ভাগ্যে, তার মানে কি বইটাই উনি উল্টাননি, একদমই না। যদি এগুলো বাইচান্স উনি উল্টাতেন তাহলে এগুলো থাকতো না। এক দুই, এরপরেও সংবিধানে আমাদের অনেক কিছু ভালো জিনিস আছে, সবটাই খারাপ না। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে ওইগুলো উনি দেখেননি, পড়েননি। তো মানে উনি তো কোনো ফোরেকে দিয়ে কাজ করেছেন, এবার ফোরে আবার দূর, মানে ভাড়া করা ফোরে কাজ যেরকম হয় কি, তারাও ফাঁকি মেরেছে। হ্যাঁ, তাহলে আমরা পয়সা পাচ্ছি তাদেরকে। এবার এইটা আমি রমিলাতে তারা দেখছে আমাদের বাবা কি দরকার, আমরা পয়সায় সুখে আছি। ওদের এই যে আপনি যে কথাটা বললেন, রমিলা হাজারও, দেখুন রমিলা থাপার বা ইরফানও কিছু তো পড়াশোনা করেছিলেন, একদম তো গোমূর্খ না। তাদেরও কিন্তু মাঝে মাঝে একটু যে হোঁচট তারা খেয়েছিলেন তা নয়, খেয়েছিলেন, কিন্তু তাদেরও কিছু কিছু ক্ষেত্রে হয়তো খারাপ লেগেছে। কারণ সবসময় একটা অশিক্ষিত লোকের আন্ডারে শিক্ষিত লোকদের একটা কমপ্লেক্স তৈরি হয়, সেটা আপনি নিজে আমার থেকে খুব ভালো বোঝেন। আপনি শিক্ষাক্ষেত্রে আছেন, দেখবেন ওখানে এমন এমন লোক বসে আছে যারা শিক্ষা ব্যাপারটাই বোঝে না, কিন্তু তারাই এসে আপনাকে বলবে আপনি এইভাবে পড়ান, সিলেবাসটা এই করুন, ছাত্রদের সিলেবাসটা এই, তারাই বলবে। কিন্তু যারা শিক্ষা ব্যাপারটা রমিলা থাপার বা ইরফান হাবিবের, আমি বলবো বেশিরভাগ জিনিসের সাথে আমার এখন মতের অমিল। না, হবেই তো, স্বাভাবিক। কারণ কি ওই ব্যাপারটাই, ওই মানে এতদিন আমরা যাচ্ছিলাম কড লাইন বর্ধমান, এবার মেন লাইন বর্ধমান যখন ট্রেন চলতে শুরু করেছে তখন আরে বাবা এই কোনো স্টেশনই তো মিলছে না। স্বাভাবিক তো, এতদিন তো আমরা কড লাইনে চলছিলাম, এবার মেন লাইনে চলা শুরু করেছি। এবার দেখছেন আপনি স্টেশন থেকে টোটাল সিনারি সব চেঞ্জ হয়ে যাচ্ছে। হবেই তো, আপনার সঙ্গে অমিল তো হবেই। আর এইগুলোই আমাদের দর্শক বন্ধুদের কাছে বলা, যে আমাদের আসল উদ্দেশ্যটা একটু বোঝবার চেষ্টা করবেন এবং একটু মাথায় রাখুন যে আমরা কিন্তু একটা আর্কাইভ না, শুধু একটা ডিকশনারি না। মানে আমাদের অ্যাক্রোপোলিসটা মানে এই না যে আপনারা শুধু মানে ডেট টু ডেট, পাতা টু পাতা শুধু মিলিয়ে হ্যাঁ 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 এইগুলো ঠিক বলছে, এগুলো এগুলো এগুলো, এটার জন্য কিন্তু এটা নয়। এটার আসল উদ্দেশ্য ওই যে বললাম, বিগত 200-300 বছর ধরে যে এই মাইন্ডসেটটা, যে বিষটা আমাদের ভিতরে ঢুকে আছে, যে পোকাটা ঢুকে, ওইটাকে ভিতর থেকে বার করে ফেলা, এবং তার জন্যই কিন্তু আমাদের এই কষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। সেটার জন্য 1914 জায়গায় 1917 হলেও কোনো অসুবিধা নেই, কুইন ভিক্টোরিয়ার জায়গায় লর্ড ক্যানিংয়ের নামে লেডি ক্যানি হলেও কিন্তু অসুবিধা নেই। কিন্তু লেডি ক্যানিটা হয়েছিল, এটা তো ঠিক কথা, এটা তো মিথ্যা কথা না। আচ্ছা, ওই ঈশ্বর গুপ্ত যে কবিতাটা লিখেছিলেন ওটাও সত্যি,
তাহলে ওইটার জন্য ওই স্থানকালের জন্য একটু সামান্যর জন্য এটা আমার মনে হয় এটা তুমি বিরাট মা একটা কল্পতরু আমরা তোমার পোষা গরু শিখিনি তো শিং দেখাতে থাকলে কোথায় পেতে, বোধহয় 4টে লাইন বোধহয় এরকম ধরনের এরকমই কিছু একটা ছিল, এরকমই ছিল। এখন ব্যাপার হচ্ছে ঘটনাটা তার মানে কি ঘটনাটা এটা যেটা প্রতিবাদ্য আমাদের মূল বিষয় ছিল এটা, তা সেই ক্ষেত্রে হয়তো ওই বললাম লেডি কেনিটা কার নামে এটা এটা খুব বড় ফ্যাক্টর না। আচ্ছা আরেকটা হচ্ছে যে এই যে ডিরোজিও জাতিতে অ্যাকচুয়ালি আইরিশি ছিলেন, উনি ইংল্যান্ডে বসবাস করতে হতেই পারেন, যেমন অনেক জার্মান ইউরোপে হয়তো ফ্রান্সে জন্মেছেন, যেমন সাবিত্রী দেবী মুখার্জি উনি জাতিতে তো গ্রিক ছিলেন কিন্তু জন্মেছেন ফ্রান্সে, বর্ন অ্যান্ড বট আপ, সেই হিসাবে উনি ফরাসি কিন্তু উনি তো জাতিতে ফরাসি না। তো এরকম ঘটনা প্রচুর আছে এই জিনিসগুলো। তাই ইতিহাসে এই যে যেমন রামমোহন রায়ের জন্ম নিয়ে গন্ডগোল আছে, আচ্ছা আমাদের রাজা শশাঙ্ক তার জন্মসাল নিয়ে কিন্তু সবাই একমত নন, না 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 না, এক একজন এক একটা পিরিয়ড বলে, কেউ বলে 7th সেঞ্চুরি, কেউ বলে 6th সেঞ্চুরি, এখন সেটা নিয়েও কেউ শিওর নয়। কিন্তু আর সবকিছু তো আপনি আকাশের তারা গ্রহ নক্ষত্র, কারণ সবকিছু তো আর বাল্মীকির মতো কেউ বলে যাননি। আমাদের রামায়ণ মহাভারত কি মুশকিল, আমরা তো অরিজিনাল রামায়ণ পড়িনি, যারা অ্যাকচুয়ালি অরিজিনাল সেই ব্যাস ভাষ্য এইসব পড়েন প্রত্যেকটা ছত্রের সঙ্গে গ্রহ নক্ষত্রের বর্ণনা দেওয়া থাকে আছে। যদি কোনোদিন সেই সৌভাগ্য হয় পারলে ভিউচি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আছে ওরকম একটি প্রাচীন বই আমি জানি, আর জার্মানি কিছু ইউনিভার্সিটিতে আছে ওরকম প্রাচীন বই, যার মধ্যে কিন্তু প্রত্যেকটা পংক্তি প্রত্যেকটা লাইনের সঙ্গে সেই সময়ের আকাশে গ্রহ নক্ষত্রের বর্ণনা পর্যন্ত দেওয়া আছে এবং সেইটা দেখেই কিন্তু আজকে মহাভারতের টাইম ডেট সব বেরিয়ে আসছে। এবং কি আমাদের শুধু মহাভারত রামায়ণ না, পুরাণের মধ্যেও আছে এগুলো। তা এখন ঘটনা হচ্ছে কারণ ওটা আমাদের প্রামাণ্য হিস্ট্রি। একটা জিনিস আমি ভালো লাগলো, এক ভদ্রলোক খুব টিভিতে বলেন, সম্ভবত কি নৃসিংহ কুমার ভাদুরী প্রসাদ, উনি বেশিরভাগই ওনার চিন্তাধারা ওই লর্ড মেকলে টাইপে, কিন্তু তারপরে কিন্তু আজকে উনি দেখছি অন্যরকম কথা বলা শুরু করেছেন। উনিও কিন্তু বলা শুরু করেছেন, এই কদিন আগে বললাম, উনিও বলছেন যে মহাভারত কিন্তু গল্প না, মহাভারত অরিজিনাল ইতিহাস, এই কথাটা উনি কিন্তু বলা শুরু করেছেন। আমি রিসেন্ট ওনার একটা দেখলাম, মানে এই হচ্ছে চেঞ্জ, এই যে ন্যারেটিভটা, এই যে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু কোনো একটা সরকার এসে কোনো একজন নেতা সবকিছু ম্যাজিক্যালি সুইচ টিপে করে দেবে, এগুলো ঠিক না, ঠিক ধারণা না, একদম ভুল কথা। এগুলো আপনারা করবেন, যে আমরা কিছুটা চেষ্টা করব, আমরা সবাই অনুঘটকের মতো করব, তা আমাদের একা কৃতিত্ব না, কৃতিত্বটা তো আপনাদের বেশি, কারণ আপনারা দেখছেন, আপনারা ওটা ক্যারি করবেন, আপনাদের মুখ থেকে ছড়াবে, এইভাবে ওপিনিয়ন তৈরি হবে। তো সেই ক্ষেত্রেই দেখুন এই ন্যারেটিভটা আপনি খেয়াল করুন, ভারতবর্ষে এর আগে অনেক লোক, বিখ্যাত লোক যারা ভারত বিরোধী কথাবার্তা বলতো, দেখুন তাদের আস্তে আস্তে ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে, খেয়াল করে দেখুন, চোখ কান খোলা রাখুন, বুঝতে পারবেন। এই নৃসিংহ প্রসাদ ভাদুরী আগের বক্তব্যগুলো শুনুন ভারতের স্বাস্থ্য এই নিয়ে, এখনকার বক্তব্যগুলো শুনুন, দেখবেন চেঞ্জটা দেখতে পাবেন। তা এই চেঞ্জটা কিন্তু আপনাদের জন্যই হয়েছে, আমরা শুধু অনুঘাটক হিসেবে কাজ করছি। তো যাই হোক, একটা কথা সেটা হচ্ছে যে পুরাণ নিয়ে যখন বললেন দাদা, মনে পড়ে গেল একটা প্রশ্ন এসেছিল ভবিষ্য পুরাণ নিয়ে বা ভবিষ্য মালিকা নিয়ে। প্রথম কথা বলে রাখি, ভবিষ্য পুরাণ ভবিষ্য মালিকা দুটি আলাদা। দ্বিতীয়ত হচ্ছে পুরাণে এবং মালিকাতে যা যা রয়েছে সবই কি মিথ্যে বা মিথ, অনেকেই একজন লিখেছেন, আমি তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, সেটা হচ্ছে যে তিনি এই কথাটা লিখেছেন যে খুবই ভালো লাগলো কাল্পনিক গল্প পড়তে। সত্যজিৎ রায় একটা কথা বলেছিলেন, আপনি কাল্পনিক গল্পে বিশ্বাস যখন করেন, সত্যজিৎ রায়তে নিশ্চয় আপনার প্রিয় লেখক হবেন যদি পড়ে থাকেন তো। সত্যজিৎ রায় কখনো কোনোদিন ফেলুদার মুখ দিয়ে খুব সুন্দর একটা কথা বলিয়েছিলেন যে মনটাকে রাখবে সবসময় খোলা জানলার মতন। যেই মুহূর্তে তোমার এইখানে এটা অসম্ভব তুমি বলবে, তোমার শেখা শেষ একদম, কারণ তুমি সেখানে দরজাটা সহজে বন্ধ করে দিচ্ছ। হ্যাঁ, সেই আপনি ওই সিধু জ্যাঠার এপিসোডটা, হ্যাঁ সিধু জ্যাঠারই ওই কথাটা বলেছিলেন ওই সোনার কেল্লা, একদম, যে মনের জানলাটা খোলা রাখবে, মনের জানলাটা খোলা রাখবে, বায়াসনেস আসা মাত্রে। কারণ আচ্ছা সত্যজিৎ রায় প্রসঙ্গে উনি দেবী সিনেমাটায় কি বলতে চেয়েছিলেন খুব ভালোভাবে, যারা খুব মাইনরিটি সিনেমাটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে সত্যজিৎ রায় কি বলতে চেয়েছেন। এই সত্যজিৎ রায়কে সো কল্ড, উনি নাকি একজন এথিস্ট ছিলেন, ধর্ম বিশ্বাস করতেন না, অনেকের মতে বামপন্থী ছিলেন। সত্যজিৎ রায়ের লেখা পড়ে আমার কিন্তু কোনোদিনও ওনাকে এথিস্ট মনে হয়নি। এবার দেবী সিনেমাটা দেখলেই ওনার কিন্তু মনে হয় উনি অ্যাকচুয়ালি এক বলতে চেয়েছেন, মানুষ আরেক বুঝেছে, অথবা কোনো কিছু রাজনৈতিক সংগঠন বা অরাজনৈতিক সংগঠন তারা চেষ্টা করেছে ওটাকে এস্টাবলিশ করা মানুষের কাছে, যে না সত্যজিৎ রায় এইটা বলতে এই বলেছেন।
অ্যাকচুয়ালি কি বলেছেন, যে কোনো শিক্ষিত বুদ্ধিমান সোয়াস হিরকরাজের দেশে, একদম একদম মানে ওটা একদম একটা মানে বিরাট বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে, কিন্তু উনি কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলতে চেয়েছেন। যেটা যাই হোক এটা ঠিকই বলেছেন যে তাও আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আপনাদের জন্য এই এপিসোডটা করলাম, এই জন্যই করলাম আপনারা দেখলেন বলে, এবং দেখে আপনারা সিরিয়াসলি দেখছেন, দেখে আপনারা কমেন্ট করছেন এবং আপনারা ওপিনিয়ন জানাচ্ছেন, এই জন্য আরেকবার আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আপনারা এইভাবে দেখুন, অবশ্যই বলবেন। এর জন্য আমরা কিন্তু একবারও বলছি না যে আপনারা কোনো প্রশ্ন আর করবেন না, আপনারা আমাদের কোনো 100 বার করবেন, আপনাদের অধিকার আছে এবং আপনারা করছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। আরও বেশি করে আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমরা কখনোই বলছি না যে আমরাই আলটিমেট, আমরাই সুপার, আমরা কখনো বলছি না, আমাদের ভুল ত্রুটি হতে পারে, এবং সেই ভুল ত্রুটিগুলো শুধু আপনারা শুধরে দেওয়াটা আপনাদের কাজ, শুধু দর্শক না। আমরা চাইছি যে আপনাদের মতো এই দেবাশিস বাবুর মতো, সোমনাথ বাবুর মতো শিক্ষিত দর্শক যত বাড়বে, আমাদের কিন্তু অ্যাক্রোপলিসের তত জয়জোগাড় হবে। আমাদের যে আমরা একটা নোবেল কজে এটা তৈরি করেছি, এটা কিন্তু সফল হবে একদিন। আমাদের বাঙালি জাতি হচ্ছে ঘুমন্ত সিংহ, বুঝতে পেরেছেন? আমাদের বাঙালি জাতি কিন্তু কেবলমাত্র গান, নাচ, শিল্পকলা দিয়ে না, বাঙালি জাতি কিন্তু ক্ষত্রিয় জাতি, এবং এটা শুনলে বাঙালি হেসে ফেলবে। ওয়ারিয়ার রেস আমরা বাঙালিরা। আমরা যদি কোনোদিন একটা করব, যদি কোনোদিন এপিসোড আমাদের যদি সম্ভব হয় যে বাঙালি জাতির শিক্ষা, বাঙালি জাতির দর্শন, বাঙালি জাতির সৃষ্টি কিভাবে হলো, জানতে পারবেন যে প্রত্যেকটা দিকে, তা সে খাত্রধর্মই হোক, রাজধর্মই হোক, শিল্পকলাতেই হোক বা মানবিক সেবাতে হোক, বাঙালি কিন্তু চিরকাল দিশা দেখিয়েছে একটা জাতি হিসাবে। এবং বাঙালি বলে নাকি বাঙালি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। আজকে যদি বাঙালি টিকিয়ে রাখতে না জানতো না, বাঙালি কিন্তু 1000 বছর আগে শেষ হয়ে যেত। একদম তাই। সেটা নিয়ে কোনোদিন যদি সময় থাকে, সুযোগ থাকে, আমরা নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ, আমরা এরপরেই আসবো সেই বিষয় নিয়ে। তার আগে আপনাদের আরেকবার ধন্যবাদ যে আপনারা যে দেখছেন এবং ফিডব্যাক দিচ্ছেন, আরও প্রশ্ন করুন। হ্যাঁ, আপনারা আরও এইটাতে কি হবে, আমাদেরও জ্ঞান বৃদ্ধি হবে, আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হবে। হতেই পারে আপনারা অনেক কিছু হয়তো জানেন যেগুলো আমরা জানেন না, সেগুলো প্লিজ আপনারা শেয়ার করুন, কারণ আমরা সেগুলো আবার মানুষের কাছে ছড়িয়ে দেবো, এটাই তো আমাদের কাজ। জ্ঞান এমন একটা জিনিস, এটা কারো ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি হতে পারে না, এটা আপনার কাছেও থাকতে পারে, আমাদের কাছেও থাকতে পারে। এবার সেটা আসল উদ্দেশ্য ডিস্ট্রিবিউট করা, সেটা আপনার থ্রু দিয়েও হতে পারে, আমাদের থ্রু দিয়েও হতে পারে। তাই এটা তো হচ্ছে, আপনারা দেখছেন বলে এটা হচ্ছে। এই জন্য আবার আপনারা আরেকবার ধন্যবাদ। আপনারা এটা কাজটা করে যান, আপনারা দেখে যান, এবং আপনাদের যা যা ওপিনিয়ন এরকমভাবে আমাদের সঙ্গে শেয়ার করুন। যে কোনো জায়গায় ভুল ত্রুটি দেখলে ডাইরেক্ট বলবেন, এবং আমাদের সমালোচনা নিশ্চয়ই করবেন, কেন করবেন না, আপনাদের অধিকার আছে, আপনারা দেখছেন। এবং আমরা আশা করি যে আপনাদের সহযোগিতায় আমাদের এই অ্যাক্রোপলিস সফল দিকে একদিন, সফল যে শিলায় সেখানে আবার উঠে বসবে, এবং আমাদের যা উদ্দেশ্য সেটা সফল হবে। এবার আপনি বলুন। এই আজকের যে টপিকটা ছিল কৃতজ্ঞতা স্বীকারোক্তি, এই সমস্ত কিছু, এটা উৎসর্গ হলো আপনাদের প্রতি। আপনাদের সবকটি প্রশ্নের জবাব আমরা যথাযথভাবে দেবার চেষ্টা করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলি ভালো যদি লাগে আপনারা লাইক করবেন, এবং অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত লিখবেন। আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং আমরা চেষ্টা করি তার জবাব দিতে। ভালো থাকবেন। নমস্কার।